তো আজকে আমাদের ভারতের ভূগোলের ৩ নম্বর ক্লাস। তোমরা যারা আমাদের ক্লাসে নতুন তাদের বলে দিই, আমরা ৩৫০ এমসিকিউ অর্থাৎ ৩৫০টি এমসিকিউ প্রশ্নের মাধ্যমে সম্পূর্ণ ভারতের ভূগোলটা আলোচনা করছি। অলরেডি কিন্তু আমাদের ২টো ক্লাস চলে এসছে, তো তোমরা সেই ২টো ক্লাস যারা এখনও পর্যন্ত দেখোনি তারা কিন্তু অবশ্যই সেই ২টো ক্লাস দেখে আসো। তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা আমাদের চ্যানেলে গেলে সেখানে একটা প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্ট থেকে তোমরা পরপর সেই ২টো ক্লাস দেখতে পারবে। ঠিক আছে? আর যারা রেগুলার ক্লাসগুলো করছো তারা তো অবশ্যই জানো আমরা কীভাবে এগোচ্ছি বা কীভাবে ক্লাসগুলো করাচ্ছি। যারা নতুন তাদের বলবো, তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে ক্লাসগুলো করো। মাঝখান থেকে ধরো আজকে আমাদের ৩ নম্বর ক্লাস, তোমরা ধরো প্রথমে ৩ নম্বর ক্লাস করলে, তারপরে ২ নম্বর, ১ নম্বর এভাবে করবে না। প্রথম থেকে ক্লাসগুলো করলে তোমাদেরই সুবিধা হবে। পরিষ্কার? তো আমরা কি করে ক্লাসগুলো এগোবো? আমরা টোটাল ৩৫০ এমসিকিউ নিয়েছি এবং প্রত্যেক ক্লাসে কিছু প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তরের সাথে এক্সট্রা তথ্যের মাধ্যমে সম্পূর্ণ ভারতের ভূগোলটা আলোচনা করব। এবং এই ক্লাসগুলো পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার জন্য, যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। তোমরা এই যে সিরিজটা করাচ্ছি আমি, এই সিরিজটা তোমরা ফলো করলে ভারতের ভূগোল থেকে তোমরা সমস্ত কিছুই পারবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু ক্লাসগুলো একদিন দেখলাম, দুদিন দেখলাম, তারপরে আর দেখলাম না, এমন হবে না। তোমরা কিন্তু রেগুলার ক্লাসগুলো করো এবং এর সঠিক নোটসগুলো তোমরা বানাও এবং বারবার করে রিভিশন দাও। তাহলে দেখবে এখান থেকে প্রশ্ন আসলে তোমরা পারবে, অবশ্যই পারবে। ঠিক আছে? আর অবশ্যই কিন্তু আমাদের যে অন্যান্য ক্লাসগুলো আছে সেগুলোও দেখে নিতে পারো, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা প্রথম থেকে ক্লাসগুলো দেখলে বুঝতেই পারবে যে আমরা ক্লাসগুলো কীভাবে করাই, কীভাবে এগুলোকে শেষ করছি। তো অবশ্যই কিন্তু তোমরা প্রথম থেকে ক্লাসগুলো দেখো। আর আজকের ক্লাসের পিডিএফটা, মানে ক্লাস পিডিএফ, সেটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। পিডিএফটা পেতে হলে তোমাদের কিন্তু একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে সম্পূর্ণ ক্লাসটা দেখো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এমন কন্টেন্টের জন্য। ফ্রিতে কিন্তু এমন কোথাও পাবে না। ওকে? তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। দেখো, তো প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্য দুটি কী কী? মানে কোনটা সবথেকে বড় রাজ্য, কোনটা সবথেকে ছোট রাজ্য আয়তনের দিক থেকে? মধ্যপ্রদেশ গোয়া, রাজস্থান সিকিম, রাজস্থান গোয়া, উত্তরপ্রদেশ ত্রিপুরা। কী হবে এটার উত্তর? দেখো, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে উত্তরটা নিজেরা করার চেষ্টা করো, আমি তো তারপরে উত্তর বলেই দেবো। তো এটার উত্তর হবে, দেখো, ভারতের বৃহত্তম, যদি বলে বৃহত্তম আয়তনের দিক থেকে তাহলেও কিন্তু হবে রাজস্থান। রাজস্থান দুটো অপশান রয়েছে। এবার আমাদের দেখতে হবে যে ক্ষুদ্রতম কোনটা। ক্ষুদ্রতম সিকিম না, ক্ষুদ্রতম হচ্ছে গোয়া। আয়তনের দিক থেকে কিন্তু গোয়া। ওকে? তো এটা উত্তর হবে অপশান নম্বর গ। রাজস্থান হচ্ছে সবচেয়ে বড় এবং গোয়া হচ্ছে সবচেয়ে ছোট আয়তনের দিক থেকে ভারতের রাজ্য। দেখো, বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে কোনটা? রাজস্থান। ক্ষুদ্রতম রাজ্য আয়তনের দিক থেকে হচ্ছে গোয়া। বৃহত্তম রাজ্য জিনিস বলি জনসংখ্যা, মানে কতজন বসবাস করে মানুষ, সেই জনসংখ্যার হিসাবে কিন্তু উত্তরপ্রদেশ প্রথম। ক্ষুদ্রতম সিকিম জনসংখ্যার দিক থেকে। বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল মানে ইউনিয়ন টেরিটরি, সেটা হচ্ছে আয়তনের দিক থেকে লাদাখ। আর দ্বিতীয় স্থানে রয়েছে জম্মু কাশ্মীর, তৃতীয় স্থানে কিন্তু আন্দামান নিকোবর। আর ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল আয়তনের দিক থেকে হচ্ছে লাক্ষাদ্বীপ এবং জনসংখ্যার দিক থেকেও কিন্তু লাক্ষাদ্বীপ। আর যদি বলে যে জনসংখ্যার দিক থেকে, মানে পপুলেশন ওয়াইজ যদি বলে, তাহলে কিন্তু হবে দিল্লি হচ্ছে, দিল্লিতে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে। তো এই পয়েন্ট থেকে কিন্তু ডাইরেক্ট তোমাদের প্রশ্ন দেয়, তো এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। দেখো, পরবর্তী প্রশ্ন বলছে ২ নম্বর, ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা কত সালে গঠিত হয়েছিল? ২০০০ সালে, ২০১৪, ২০১৯, ২০১২। তেলেঙ্গানা কবে গঠিত হয়? তেলেঙ্গানা গঠিত হয়েছিল অপশান নাম্বার খ ২০১৪ সালে। এবার দেখো, ২০১৪ সালে মানে 2 জুন অন্ধ্রপ্রদেশ ভেঙে আয়তনের ভারতের ২৯তম, মানে দেখো, ভারতে হচ্ছে বর্তমানে কটা রাজ্য আছে? ২৮টা রাজ্য প্লাস 8টা ইউটি। ঠিক আছে? যখন ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্যের স্থাপনা করা হয়, তখন ভারতে কিন্তু ২৯টা রাজ্য ছিল, মানে তেলেঙ্গানা ছিল ২৯তম রাজ্য হিসাবে তেলেঙ্গানা গঠিত হয়। ভারতে মোট এখন যদি বলি তাহলে কিন্তু 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তেলেঙ্গানা গঠন ২০১৪ সাল, এটা তোমাদের বললাম। এবার দেখো, জম্মু কাশ্মীর পুনর্গঠন, মানে এই যে 29 থেকে 28টা রাজ্য কীভাবে হয় সেটা আমাদের একটু জানতে হবে। 31শে অক্টোবর 2019-এ জম্মু কাশ্মীর রাজ্যের মর্যাদা হারিয়ে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। একটা হচ্ছে জম্মু কাশ্মীর, একটা হচ্ছে লাদাখ। এর ফলে কী হয়, ভারতের 29 থেকে রাজ্যটা কমে কী হয় 28 এবং ইউটি 7 থেকে বেড়ে 9 হয়ে যায়। বর্তমানে বললাম আমাদের 8টা ইউটি, তো 8টা ইউটি কোথায় গেল? এবার দেখো, দাদরা নগর হাভেলি ও দমন দিউ, এই যে দুটো কিন্তু আলাদা আলাদা ইউটি ছিল প্রথমে। ওকে? কিন্তু এই দুটো কিন্তু 26শে জানুয়ারি 2020 সালে এই দুটোকে একত্রে জুড়ে একটা ইউটি করা হয়
এবং ভারতের ডিউটি 9টা থেকে 8টা হয়। তো এগুলো কিন্তু তোমাদের একটু জানতে হবে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এবার দেখো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, বর্তমানে ভারতের মোট কয়টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? এটা তোমরা অবশ্যই উত্তর পারবে। কটা? 29টা, 27টা, না 28টা, 8টা? উত্তর হবে অপশন নাম্বার খ। যেটা তোমাদের বললাম আমি মাত্র, তোমাদের প্রশ্নটা প্র্যাকটিসও হয়ে গেল। দেখো 4 নম্বর, পাঞ্জাব সমভূমির 2 নদীর মধ্যবর্তী উর্বর পলি অঞ্চলকে কি বলা হয়? ভাবর, দোয়াব, চিল্কা, ধায়া। কি হবে তোর উত্তর বলো? দেখো পাঞ্জাব সমভূমির 2 নদীর মধ্যবর্তী উর্বর পলিকে বলা হয় অপশন নাম্বার খ, দোয়াব। ওকে, দেখো 2টি নদীর মধ্যবর্তী ভূখণ্ডকে দোয়াব বলা হয়। এটা নর্মালি যে কোনো ধরো একটা নদী, ধরো এক সেকেন্ড, এটা ধরো একটা নদী, এটা একটা নদী, এর যে মাঝখানে যে অংশটা এটাকে কিন্তু দোয়াব বলা হয়। ওকে, আর এই জায়গাগুলো কিন্তু খুবই উর্বর হয়। ওকে, এবার দেখো সিন্ধু এবং তার 5টি উপনদী শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা মধ্যবর্তী অঞ্চলকে 5টি বিখ্যাত দোয়াবে ভাগ করা হয়েছে। কী কী দোয়াব? এখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন আসে, তো এগুলো কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখবে। 20টি দোয়াব হচ্ছে বিপাশা এবং শতদ্রুর মাঝখানে হচ্ছে 20টি দোয়াব। বাড়ি দোয়াব হচ্ছে বিপাশা এবং রাভির মাঝখানে বা ইরাবতী। রেচনা দোয়াব হচ্ছে রাবি এবং চন্দ্রভাগার মাঝখানে। চেজ হচ্ছে চন্দ্রভাগা এবং ঝিলাপের মাঝখানে, এবং সিন্ধু হচ্ছে সিন্ধু এবং ঝিলাপের মাঝখানে। তো এই যে দোয়াবগুলো মানে কোন নদীর মিলনে মানে মধ্যবর্তীতে কোন দোয়াব, সেগুলো কিন্তু পরীক্ষায় দেবে। এগুলো কিন্তু এক একটাও কিন্তু ভুললে হবে না, এগুলো কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট দেয়। পরবর্তী প্রশ্ন দেখো, বা স্তম্ভ মেলাও দিতে পারে। দক্ষিণ ভারতের বা দক্ষিণাত্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? মানে দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? দোদাবেতা, আনাইমুদি, মহেন্দ্রগিরি, গুরশিখর। কি হবে উত্তর? এর উত্তর অপশন নাম্বার খ, আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। আনাইমুদিটাই কিন্তু, এক সেকেন্ড, হ্যাঁ, এই যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। আর যে পশ্চিমঘাট পর্বত তোমাদের আগের ক্লাসগুলোতে বলেছিলাম, পশ্চিমঘাট পর্বতেরও কিন্তু আনাইমুদি সর্বোচ্চ শৃঙ্গ। উচ্চতা কত? 2695 মিটার। উচ্চতা মনে রাখতে হবে না? মনে রাখতে হবে না, কারণ উচ্চতা কিন্তু প্রায় না দেয় না বললেই চলে। মানে কিছু কিছু দেয়, যেমন ধরো কাঞ্চনজঙ্ঘার উচ্চতা দিতে পারে, যেহেতু এটা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। যেমন সান্দাকফুর উচ্চতা দিতে পারে, যেমন যেহেতু সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। ঠিক আছে, এই যে এবার তারপরে হচ্ছে এভারেস্ট, এগুলো কিন্তু উচ্চতা দিতে পারে, বাকি কিন্তু তেমন একটা দেয় না। আর এই যে আনাইমুদি পর্বত, এটা কিন্তু আন্নামালাই পর্বতে অবস্থিত, সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। আর মনে রাখবে যে নীলগিরি এই পশ্চিমঘাট পর্বত আর পূর্বঘাট পর্বতের মিলনস্থল হচ্ছে এই যে নীলগিরি। ওকে, এটা হচ্ছে দোদাবেতা। পশ্চিমঘাট আর পূর্বঘাট পর্বতমালা যেখানে মিলিত হয়েছে তা হলো নীলগিরি। এবার দেখো, তারপর হচ্ছে পূর্বঘাটের যদি বলে যে সর্বোচ্চ শৃঙ্গ কোন, তাহলে হবে জিন্দাগাদা। এবার অনেক জায়গায় কিন্তু আরমাকোন্ডা, তারপরে হচ্ছে তোমাদের মহেন্দ্রগিরি, এগুলো কিন্তু থাকে। তো এগুলো কিন্তু একটুখানি সাবধানে উত্তর তোমাদের করতে হবে। মূলত তোমাদের কিন্তু জিন্দাগাদাই থাকবে। আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর, রাজস্থানের মাউন্ট আবুর কাছে অবস্থিত। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন অবশেষ পর্বত, মানে হচ্ছে একটা ওল্ড ফোল্ড মাউন্টেন। সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। মধ্যপ্রদেশের মহাদেব পর্বতে অবস্থিত সাতপুরা একটি স্তূপ পর্বত। ওকে, বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শিখর হচ্ছে সাতবাবনা শিখর। উত্তর ভারত ও দক্ষিণ ভারতকে ভৌগোলিকভাবে পৃথক করেছে। তো এগুলো, এই যে টেবিলটা বললাম, এই টেবিল থেকে কিন্তু প্রশ্ন দেয়, তো এই টেবিলটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। পরবর্তী কোয়েশ্চেন চলে আসছি আমরা। 6 নম্বর, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? কোনটি প্রাচীনতম? এইমাত্র বললাম, উত্তর হবে আরাবল্লী। আরাবল্লী হচ্ছে একটা ওল্ড ফোল্ড মাউন্টেন। আর এটা হচ্ছে একটা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরুশিখর, যেটা এইমাত্র তোমাদের আমি বললাম। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি? পশ্চিমঘাট পর্বতমালার যেটার সর্বোচ্চ শৃঙ্গ দেখলাম আমরা কি? আনাইমুদি, যেটা হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তো পশ্চিমঘাট পর্বতমালার অপর যে নাম, সেটা কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে বলেছি। ঠিক আছে, তো এর জন্যই বলছি যে ক্লাসগুলো পরপর সিকোয়েন্স ওয়াইজ দেখো। পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে সহ্যাদ্রি। ওকে, দেখো পশ্চিমঘাট পর্বতমালাকে মহারাষ্ট্র কর্ণাটকে সহ্যাদ্রি বলা হয়। ওকে, এবার দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে 8 নম্বর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ যেটা হচ্ছে মাউন্ট থুলিয়ার কোথায় অবস্থিত? উত্তর আন্দামান, মধ্য আন্দামান, গ্রেট নিকোবর, কার নিকোবর। কি হবে উত্তর? এটার উত্তর হবে অপশন নাম্বার গ, গ্রেট নিকোবরে কিন্তু থুলিয়ার পর্বত অবস্থিত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ কি? স্যাডেল পিক। এটা কোথায়? এটা হচ্ছে উত্তর আন্দামানে অবস্থিত। আর এটি একটি জাতীয় উদ্যানও। এই যে স্যাডেল পিক কিন্তু একটা জাতীয় উদ্যান। নিকোবর দ্বীপপুঞ্জ, নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট থুলিয়ার, এবং এটি গ্রেট নিকোবরে অবস্থিত। তো এগুলো কিন্তু মনে রাখবে। আর আন্দামান নিকোবর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক। 9 নম্বর, ব্রহ্মপুত্র নদী ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে প্রথম প্রবেশ করে?
আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, সিকিম। কোথা থেকে প্রবেশ করে? মানে দেখো, ব্রহ্মপুত্র নদীর তো উৎস তো তিব্বত, এবার থেকে কোথা থেকে ভারতে প্রবেশ করে সেটাই বলছে। এটা হচ্ছে অপশন নাম্বার খ, অরুণাচল প্রদেশ থেকে প্রবেশ করে। দেখো, তিব্বতে মালভূমির ওপর দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হওয়ার পর ব্রহ্মপুত্র নদী হিমালয়ের পূর্বতম শৃঙ্গ নামচা বারোয়া, আমি বললাম যে এখানে হচ্ছে নাঙ্গা পর্বত, এখানে হচ্ছে নামচা বারোয়া। নামচা বারোয়া কাছে ইংরেজি ইউ অক্ষরের মতো একটি তীব্র বাঁক নেয়, মানে এইভাবে ঠিক বাঁকটা নেয়। ওকে, এরপর ইয়াংয়াব গিরিপথ যেটা আছে সেখান দিয়ে ভারতের অরুণাচল প্রদেশে দিহাং নামে প্রবেশ করে। আমরা দেখেছিলাম তোমার তিব্বতে, মানে ব্রহ্মপুত্র নদের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, যেমন তিব্বতে কি নাম, তিব্বতে আমরা কি দেখেছিলাম আগের ক্লাসগুলো, তোমরা যারা দেখেছো তারা বলতে পারবে। তিব্বত হচ্ছে সাংপো, তিব্বতে সাংপো। অরুণাচল প্রদেশের হচ্ছে দিহাং। আসামে হচ্ছে ব্রহ্মপুত্র, মানে আসামে হচ্ছে অরিজিনাল নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তারপর হচ্ছে বাংলাদেশে সেটা ঢোকে যখন, বাংলাদেশে কি নাম হয়, বাংলাদেশের নাম হয় তোমাদের যমুনা। ওকে, এগুলো কিন্তু একটু তোমাদের দেখতে হবে। নেক্সট দেখো 10 নম্বর, নিম্নের কোন নদীটিকে বিহারের দুঃখ বা সরোয়া বিহার বলা হয়? দামোদর, কোশি, গণ্ডক, ঘরঘরা। বিহারের দুঃখ কোন নদী? বিহারের দুঃখ বলা হয় কোশিকে। দেখো, কোশি একে বিহারের দুঃখ বলা হয় কারণ প্রতি বছর বর্ষায় হিমালয় থেকে প্রচুর পলি এনে নিজের খাদ বুঝিয়ে ফেলে এবং বারবার পথ পরিবর্তন করে বিহারে ভয়াবহ বন্যা রাখে। এটি একটি পূর্ববর্তী নদী, মানে বন্যা হয় বলে একে বিহারের দুঃখ বলে। দামোদরকে কিন্তু পশ্চিমবঙ্গের দুঃখ বলা হতো কারণ এটার দিকেও কিন্তু এইভাবে বন্যা হতো, ভয়াবহ বন্যা। তবে 1948 সালের যে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন, মানে ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে এই বাঁধ দিয়ে এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। ওকে, এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। নেক্সট, বিখ্যাত পর্যটন কেন্দ্র শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? চেনাব, ঝিলাম, রাভি, সিন্ধু। এর আগে কিন্তু আমরা অনেকগুলো দেখেছি যে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, এগুলো কিন্তু আগে আমরা আগের ক্লাসগুলোতে কিন্তু বেশ কিছু দেখেছি, আজকেও দেখে নিচ্ছি। এটার উত্তর কী হবে? শ্রীনগর অবস্থিত, অপশন নাম্বার খ, ঝিলাম নদীর ওপর। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো পজ করে নিজেরা কিন্তু উত্তরটা প্রথমে চেক করার চেষ্টা করবে। ঝিলাম নদীর ওপর প্রাচীন ভারতীয় নাম বিতস্তা, ঝিলাম নদীর প্রাচীন নাম হচ্ছে বিতস্তা। এগুলো কিন্তু আমরা দেখেছি ছকের মাধ্যমে যে কোন, মানে সিন্ধু নদের যে উপনদীগুলো রয়েছে কার প্রাচীন নাম কোনটা, সেগুলো কিন্তু আমরা ছকের মাধ্যমে দেখেছি, তাই আগের ক্লাসগুলো কিন্তু অবশ্যই করো। গ্রিকরা একে কি বলতো? হিতাস্পিস। তোমরা জানি হিতাস্পিসের যুদ্ধ হয়েছিল এখানে, আলেকজান্ডার ভার্সেস পুরু, বিখ্যাত যুদ্ধ কিন্তু এখানেই হয়েছিল। এটি কাশ্মীরের ভেরিনাগ থেকে উৎপন্ন হয়। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার হ্রদ, যেটা আমরা জানি সেটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে এই যে ঝিলাম নদী এর উপরেই কিন্তু রয়েছে উলার হ্রদ। ওকে, তারপরে দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে গঙ্গার কোন উপনদীটি অমরকণ্টক মালভূমি থেকে উৎপন্ন হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে গঙ্গায় মিশেছে? অমরকণ্টক থেকে উৎপত্তি কোনটার? বেতোয়া, চম্বল, সোন, কেন। এটার উত্তর অপশন নাম্বার গ, সোন। দেখো, মধ্যপ্রদেশের মহাকাল পর্বতের অমরকণ্টক মালভূমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক বিন্দু। এখান থেকে মূলত দুটি প্রধান নদী হয়েছে, কি একটা হচ্ছে নর্মদা, একটা হচ্ছে সোন। ওকে, সম্ভবত আমি আগের ক্লাসে দামোদর বলেছিলাম, ভুল করে, সেটা নর্মদা হবে, দামোদর হবে না। ওকে, পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশেছে, মানে এদিকে হচ্ছে আরব সাগরে মিশেছে, আর সোন নদী হচ্ছে উত্তর দিক থেকে প্রবাহিত হয়ে পাটনার কাছে গঙ্গায় মিশেছে। সোন নদীর একটি বিখ্যাত উপনদী কি? একটা বিখ্যাত উপনদী হচ্ছে রিহান্দ, যার উপর উত্তরপ্রদেশের গোবিন্দ বল্লভ পন্ত সাগর, ভারতের বৃহত্তম কৃত্রিম মানে আর্টিফিশিয়াল লেক, এখানে কিন্তু অবস্থিত। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, কাবেরী নদীর ওপর গঠিত এশিয়ার প্রথম জলবিদ্যুৎ প্রকল্প কোনটি? প্রকল্প কেন্দ্রটি কোন জলপ্রপাতের কাছে অবস্থিত? কি হয় বলো উত্তর এটার? প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প কোনটা কাবেরী নদীর ওপর? এটার উত্তর হবে অপশন নাম্বার খ, শিবসমুদ্রম জলপ্রপাত। ওকে, দেখো, শিবসমুদ্রম জলপ্রপাত কোথায়? এটা হচ্ছে কর্ণাটকে, কাবেরী নদীর ওপর অবস্থিত। 1902 সালে এখানে তৈরি জলবিদ্যুৎ কেন্দ্রটি কেন্দ্রটি থেকে, এবং বারবার কেন্দ্রটি একটি বলছি কারণ এখানেও একটি বলছি, এখানেও একটি বলছি, যাই হোক। তো আবার প্রথম থেকে বলছি আমাদের, দেখো, শিবসমুদ্রম কর্ণাটক, কাবেরী নদীর ওপর অবস্থিত এটা। আমরা দেখো পরীক্ষায় এই যে জলপ্রপাতগুলো বা হ্রদ, তারপরে বাঁধ কোন নদীর ওপর কোন রাজ্যে অবস্থিত, পরীক্ষায় কিন্তু এগুলোই দেয় বেশিরভাগ। এই যে 1902 সালে এটা এখানে তৈরি জলবিদ্যুৎ কেন্দ্রটি থেকে প্রথম বিদ্যুৎ পাঠানো হয়েছিল কোলার সোনার যে খনি আছে, যেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত, এই যে কোলার গোল্ডফিল্ড যেটা আছে, কেজিএফ, এখানে কিন্তু প্রথম
বিদ্যুৎ পাঠানো হয়েছিল। এটি আয়তনের দিক থেকে ভারতের অন্যতম বৃহত্তম জলপ্রপাত। ধরো পরীক্ষায় এই জায়গাটা দিতে পারে, এই জায়গাটা দিতে পারে যে কোথায় অবস্থিত বা কোন নদীর ওপর অবস্থিত, কিন্তু এই যে কত সালে অবস্থিত এগুলো দেয় কি, ধরো একদম ডেপথে জিজ্ঞেস করছে WBCS এর মতন পরীক্ষায়, সেখানে কিন্তু এগুলো দিতে পারে। ওকে, বাকি তোমাদের কিন্তু মেনলি পড়তে হবে যে কোন নদীর ওপর কোন রাজ্য অবস্থিত, এগুলোই কিন্তু পরীক্ষায় দেয়। হুন্দু জলপ্রপাত রাঁচির কাছে সুবর্ণরেখা নদীর ওপর, এই যে এটা হুন্দু জলপ্রপাত। কোথায়? হুন্দু জলপ্রপাত হচ্ছে ঝাড়খণ্ডে। কোন নদীর ওপর? সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত। এটি ছোটনাগপুর মালভূমির একটি চমৎকার নিক পয়েন্ট, যেখানে নদীর ঢাল হঠাৎ পরিবর্তন হয়, এর উদাহরণ। মানে নিক পয়েন্টের উদাহরণ হচ্ছে হুন্দু জলপ্রপাত, যেটা কোথায়? ঝাড়খণ্ডে। কোন নদীর ওপর? সুবর্ণরেখা নদীর ওপর। তো এগুলো কিন্তু তোমাদের দেখতেই হবে। তো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটু বলে দিই, আমাদের যে ডিজিটাল নোটস সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এখানে একদম পরীক্ষার ওরিয়েন্টেড নোটসগুলো তৈরি করা রয়েছে। এগুলো মিসলেনিয়াস, ক্লার্কশিপ, WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি, WBP, KP, গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু সমানভাবেই গুরুত্বপূর্ণ। টু দ্য পয়েন্ট রয়েছে এখানে। তোমরা টোটাল 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে। ইতিহাস 3টে, প্রাচীন, মধ্য, আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিকে এবং বিজ্ঞান এবং ইকোনমি। এই 9টা ডিজিটাল নোটস নিয়ে তোমরা খুবই তাড়াতাড়ি এগুলোকে শেষও করতে পারবে। একদম এক্সাম ওরিয়েন্টেড, টু দ্য পয়েন্ট লেখা রয়েছে। অনেকে নিয়েছে এবং রিভিউ কিন্তু প্রত্যেকটাই পজিটিভ। তো এখনই নাও। আর প্রাইস একদমই অ্যাফোর্ডেবল, প্রত্যেকে নিতে পারবে, এমন প্রাইস রাখা হচ্ছে যে প্রত্যেকে কিন্তু নিতে পারবে। ওকে, তো তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। বাকি কিন্তু তোমরা এগুলো নিয়ে খুবই তাড়াতাড়ি রিভিশনও দিতে পারবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলছে? 14 নম্বর। ঝাড়খণ্ডের রাঁচির কাছে সুবর্ণরেখা নদীর ওপর কোন বিখ্যাত জলপ্রপাতটি অবস্থিত? এটা পারবে না? এইমাত্র বললাম কি হবে, হুদু জলপ্রপাত, এইমাত্র বললাম তোমাদের। নেক্সট 15 নম্বর। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বা স্বাদু জলের হ্রদ কোনটি? চিল্কা, উলার, ডাল, লোকটাক। কিছুক্ষণ আগে বললাম, কি হবে উত্তর বলো? আমি তো বললাম ক্লাসগুলো পুরোপুরি দেখলে তোমরা কিন্তু নিজেরাই অনেক প্রশ্নের উত্তর করতে পারবে। একটু ভালো করে তোমাদের পড়ে রিভিশন দিতে হবে জাস্ট। তো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার লেক। দেখো, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার লেক। এটি একটি টেকটনিক হ্রদ, ভূ আলোড়নের ফলে গঠিত হয়েছে এবং এটি ঝিয়াম নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ডাল লেক হচ্ছে শ্রীনগরে অবস্থিত। একে জুয়েল ইন দ্য ক্রাউন অফ কাশ্মীর বলা হয়। এই লাইনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুয়েল অফ কাশ্মীর পরীক্ষা এভাবেই দেবে, উত্তর হবে ডাল লেক। এখানকার ভাসমান বাজার এবং শিকারা নৌকা পর্যটক প্রধান আকর্ষণ, এগুলো কিন্তু দেখে রাখবে। আর চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ। ওকে, এবার দেখো 3 নম্বর। এই 3 নম্বর না, এটা হচ্ছে 15, তো এটা 16। 3 নম্বর কেন? এটা হচ্ছে 16, সরি, এটা 3 নম্বর না, এটা হচ্ছে 16। 16 দেখো, দেখিনি। ওড়িশায় অবস্থিত বিশ্বের দীর্ঘতম মাটির বাঁধ বা মূর্তিকা নির্মিত বাঁধ হীরাকুদ কোন নদীর ওপর অবস্থিত? মানে ভারতের বলছে পৃথিবীর দীর্ঘতম বাঁধ, মানে লংগেস্ট ড্যাম, যেটা হচ্ছে হীরাকুদ বাঁধ, এটা কোন নদীর ওপর অবস্থিত? যেটা কোথায়? এটা হচ্ছে উড়িষ্যাতে। এটা কোন নদীর ওপর অবস্থিত? গোদাবরী, মহানদী, কৃষ্ণা, ব্রহ্মণী। কি হবে? দেখো, বিশ্বের দীর্ঘতম বাঁধ হীরাকুদ, যেটা উড়িষ্যায় অবস্থিত, সেটা হচ্ছে মহানদীর ওপর অবস্থিত। ঠিক আছে, হীরাকুদ বাঁধ, এটির মোট দৈর্ঘ্য কত? 25.8 কিলোমিটার। মূল বাঁধের দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। এটি উড়িষ্যার সম্বলপুরে অবস্থিত। মহানদীকে উড়িষ্যার দুঃখ বলা হয়। আমরা দেখলাম যে কোশিকে বিহারের দুঃখ বলা হয়, দামোদরকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়, আর মহানদীকে বলা হয় উড়িষ্যার দুঃখ। ব্রাহ্মণী নদী উড়িষ্যার আরেকটি গুরুত্বপূর্ণ নদী, যার উপর বিখ্যাত রঙ্গলি বাঁধ রয়েছে। তো এটাও মাথায় রাখবে। গোদাবরী নদী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, এটাকে দক্ষিণের গঙ্গা বলা হয়। এর ওপর বিখ্যাত পোল্লাভরম প্রজেক্ট এবং জাইকোবারি বাঁধ রয়েছে। ঠিক আছে, কৃষ্ণা নদী, এর ওপর নাগার্জুন সাগর এবং শ্রীশৈলাম এবং আলামাট্টি বাঁধ রয়েছে। মানে এখানে 3টে, একটা হচ্ছে নাগার্জুন সাগর, একটা হচ্ছে শ্রীশৈলাম, একটা হচ্ছে আলামাট্টি। তো কোন বাঁধ কোনটার উপর, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, চলে আসছি পরবর্তী কোশ্চেনে। দেখো, বারবার ওটা হচ্ছে, এক সেকেন্ড, প্রশ্নটা ওটা হচ্ছে তোমাদের 16 ছিল, এগুলো 17। তো নাম্বারিংটা একটু ভুল হয়েছে। বাকি তোমাদের প্রশ্ন নিয়ে তোমাদের কথা, নাম্বারিং নিয়ে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। ভারতের কোন অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুটি শাখায়, মানে একটা আরবীয় সাগরীয়, একটা যে বঙ্গোপসাগরীয় শাখায় বিভক্ত হয়ে যায়? চিরনাগপুর মালভূমি, ভারতের উপদ্বীপের দক্ষিণ অংশ, হিমালয় পর্বতমালা, থর মরুভূমি। এটার উত্তর কি হবে? দেখো, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেটা আছে, যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যেটা কথা, সেটা হচ্ছে ভারতের উপদ্বীপীয় দক্ষিণ অংশতে কিন্তু দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে আরবীয় সাগর, একটা হচ্ছে বিভক্ত হয়ে যায়, আর একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। মানে দক্ষিণ পশ্চিম, যে এই জায়গাটা ধরো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এখান থেকে দুটো ভাগ হয়ে যায়। একটা হচ্ছে আরব সাগরীয়, একটা হচ্ছে বঙ্গোপসাগরীয়। ওকে, এগুলো কিন্তু দেখতে হবে ভালো করে। এবার আমরা একটা জিনিস দেখে নিই, একটা পার্থক্য, সেটা হচ্ছে আরব সাগরীয় শাখা এবং বঙ্গোপসাগরীয় শাখার মধ্যে একটা পার্থক্য দেখে নিই।
এটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী, প্রায় 3 গুণ। এটি তুলনামূলকভাবে কম শক্তিশালী। প্রথম আঘাত পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কেরালা কর্ণাটকে প্রথম আঘাত করে, আর এটা হচ্ছে উত্তর পূর্ব ভারত মানে নর্থ ইস্ট ইন্ডিয়াতে মেঘালয়, আসাম এবং আন্দামান নিকোবরে কিন্তু প্রথম আঘাত করে। প্রবাহের দিক এটা দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে মানে উত্তর পূর্ব এদিকে প্রবাহিত হয়, আর দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘুরে উত্তর পশ্চিমে প্রবাহিত হয়। তো এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন। উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে বিকেল বা সন্ধ্যার দিকে যে তীব্র ধূলিঝড় দেখা যায় তাকে স্থানীয় ভাষায় কী বলা হয়? লু, আঁধি, কালবৈশাখী, আম্রবৃষ্টি। কী হবে? এটাকে বলা হয় হচ্ছে অপশন নাম্বার খ, আঁধি। দেখো, লু কি? গ্রীষ্মকালে যেমন মে আর জুনের দিকে দুপুরবেলায় উত্তর পশ্চিম ভারতে মানে উত্তর পশ্চিম মানে এই দিকটাতে উত্তর পশ্চিম ভারতের ম্যাপ ধরো এটা, তো এই দিকটা উত্তর পশ্চিম ভারতে বিশেষ করে ইউপি, বিহার, রাজস্থান প্রবাহিত অত্যন্ত উত্তপ্ত শুষ্ক ধূলিহীন বাতাস এর তাপমাত্রা কিন্তু 45 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। কালবৈশাখী কি? গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের বিকালবেলা যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় ছোটনাগপুর মালভূমিতে সৃষ্ট নিম্নচাপের কারণে কিন্তু এটা উৎপত্তি, একে কিন্তু কালবৈশাখী বলা হয়। বরদৈশিলা গ্রীষ্মকালের এই একই ধরনের ঝড় বৃষ্টিকে কিন্তু অসমে বরদৈশিলা বলা হয়। তো পরীক্ষাটা দেয় যে বরদৈশিলা কোথায় বলা হয়, কালবৈশাখী কোথায় বলা হয়, তো এগুলো কিন্তু একটু আমাদের মাথায় রাখতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, কোন মৃত্তিকা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী এবং যা রেগুন নামেও পরিচিত? পলিমাটি, ল্যাটেরাইট মৃত্তিকা, কৃষ্ণ বা কালো মাটি, লোহিত মৃত্তিকা। এই যে রেগুর মৃত্তিকা যেটা আছে সেটা কিন্তু তুলা চাষের জন্য খুবই উপযোগী, এবং এটাকে কি বলা হয় মানে কোন মাটিকে রেগুর বলা হয়? কি হবে উত্তর? এটার উত্তর অপশন নম্বর গ, কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা। দেখো, কৃষ্ণ মৃত্তিকার উৎস কোনটা? উৎস হচ্ছে ব্যাসল্ট নামক আগ্নেয়শিলার ক্ষয়প্রাপ্ত হয়ে এই মাটি তৈরি হয়। কালো রঙের কারণটা কি? এই মাটিতে টাইটানিফেরাস ম্যাগনেটাইট নামক এক টাইটানিফেরাস ম্যাগনেটাইট থাকে, এই জন্য কিন্তু এটার রং কালো হয়, এবং হিউমাসের উপস্থিতির জন্য এই রং কালো হয়। ওকে, এই মাটির জল ধারণের ক্ষমতা কিন্তু অসীম। ভিজলে মাটি আঠালো হয়, কিন্তু শুকিয়ে গেলে কিন্তু এতে বড় বড় ফাটল দেখা যায়। এই লাইনগুলো কিন্তু থেকে পরীক্ষায় দেয়, তো এগুলো কিন্তু মানে এমন না যে এগুলো পড়বো না, এগুলো আসতে পারে না, প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ। এই বৈশিষ্ট্যের জন্য একে কিন্তু সেলফ পলিউশিং সয়েল বলা হয়। আন্তর্জাতিক নাম বিশ্ব মৃত্তিকা বিন্যাসে একে চেরোনোজম, এবং ক্রান্তীয় অঞ্চলে একে কিন্তু অঞ্চলের কারণে একে কিন্তু ট্রপিক্যাল ব্ল্যাক আর্থ বলা হয়। ওকে, মানে ক্রান্তীয় অঞ্চলে যেহেতু এটা থাকে এর জন্য একে ট্রপিক্যাল ব্ল্যাক আর্থ বলা হয়। প্রধান চাষ মানে একে কী কী চাষ হয়? এখানে তুলো কিন্তু প্রধান চাষ, এখানে তুলো চাষের জন্য সেরা হয়, একে কিন্তু ব্ল্যাক কটন সয়েলও বলা হয়, এবং আখ চাষ হয় এটাতে। তো এগুলো কিন্তু কৃষ্ণ মৃত্তিকার এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে। নেক্সট 18 নম্বর, 200 সেমির বেশি বার্ষিক বৃষ্টিপাত এবং 25 ডিগ্রি সেলসিয়াসের গড় তাপমাত্রা যুক্ত অঞ্চলে যেমন আন্দামান, উত্তর পূর্ব ভারত, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কোন অরণ্য দেখা যায়? ক্রান্তীয় পর্ণমোচী, ক্রান্তীয় চিরহরিৎ, আলপাইন, উপদ্বীপীয়। কী হবে উত্তর? এটার উত্তর হবে অপশন নাম্বার খ, ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য। দেখো, প্রধান অঞ্চল মানে এই যে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য, এটা প্রধান কোন কোন অঞ্চলে থাকে এই ধরনের অরণ্য? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন আসাম, মেঘালয়, মণিপুর ইত্যাদি, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এর বৈশিষ্ট্য কি? এই অরণ্যে ক্যানোপি বা ঘন পাতা চাঁদোয়া দেখা যায়, যার ফলে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না। প্রধান উদ্ভিদ কী কী আছে? মেহগনি, রোজউড, ইবনি, রবার, বাঁশ, সিনকোনা, যে কোনো একটি তুলো এখানে কিন্তু দেখো, এখানে একটা লেখা, এই জায়গাটা, এই যে এই জায়গাটা একটু মাথায় রাখবে, এই জায়গাটা পয়েন্টটা। কারণ দেখো, এই যে উদ্ভিদ এখান থেকে মূলত পশ্চিমবঙ্গের ধরো যদি কোনো মানে ধরো WBCS এর যদি মতন পরীক্ষা বা মিসলেনিয়াসের মতন যদি পরীক্ষা হয়, সেখানে যদি ডেপ্থে জিজ্ঞেস করে তাহলে কিন্তু এই জিনিসগুলো জিজ্ঞেস করবে যে কোন জায়গায় দেখা যায়। কিন্তু নর্মাল ধরো যেগুলো ধরো ক্লার্কশিপ, তারপরে ধরো পুলিশের পরীক্ষাগুলো, যদিও পুলিশের পরীক্ষায় কিন্তু প্রশ্নপত্র আগের বছর বেশ স্ট্যান্ডার্ড হয়েছিল, সেক্ষেত্রে তোমাদের একটুখানি ভালো করে পড়তে হবে। তবুও তোমাদের কিন্তু মেনলি এখান থেকে দেবে, ধরো মেহগনি দিয়ে বললো যে মেহগনি কোন ধরনের উদ্ভিদ, বা পরীক্ষা এমন দিল যে এর মধ্যে বলো কোনটি ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য, সেখানে ধরো মেহগনি বা রোজউড এরকম একটা অপশন দিল, বাকি তিনটে অন্য দিল, সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের লেখা হবে যে প্রশ্ন কিন্তু দিতে পারে যে কোনো একটা জায়গা থেকে। ওকে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্নে। ভারতের সুগন্ধি কাঠ যেটা হচ্ছে চন্দন বা স্যান্ডেলউড প্রধানত কোন রাজ্য এবং কোন প্রকার অরণ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়? কী হবে উত্তর? এটা কেরালা চিরহরিৎ অরণ্য, কর্ণাটক শুষ্ক আর্দ্র পর্ণমোচী অরণ্য, আসাম চিরহরিৎ অরণ্য, হিমাচল প্রদেশ আলপাইন অরণ্য। কী হবে উত্তর? এটা চন্দন কোথায় দেখা যায়? চন্দন দেখা যায় হচ্ছে কর্ণাটক শুষ্ক আর্দ্র পর্ণমোচী অরণ্যতে। ওকে, এবার দেখো, কর্ণাটকের পাশাপাশি তামিলনাড়ু, কেরালার কিছু অংশে চন্দন গাছ পাওয়া যায়, একে
মালনাত অঞ্চলে বলা হয় চন্দন কাঠ মূলত শুষ্ক আর্দ্র পর্ণমোচী অরণ্যের অন্তর্গত একটি বিশেষ প্রকার উদ্ভিদ। চন্দন একটি আংশিক মূল পরিজীবী উদ্ভিদ, ঠিক আছে, পার্শিয়াল রুট প্যারাসাইট। নেক্সট দেখো, বিখ্যাত প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র প্রকল্প কোন বছর চালু করা হয়েছিল? 1972, 73, 75, 88। হিসেবে উত্তর বলো। প্রজেক্ট টাইগার চালু হয় কবে? প্রজেক্ট টাইগার হয় হচ্ছে 1973, 1973। বাকি আমরা একটু দেখে নিই। দেখো, এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম প্রজেক্ট টাইগার, প্রজেক্ট এলিফেন্ট, এগুলো কিন্তু দেখেছিলাম। তো এগুলো কিন্তু আগের ক্লাসগুলো অবশ্যই দেখে এগুলো করতে পারবে। 1980 সালে তৈরি হয় বন সংরক্ষণ আইন, 1986 সালে পরিবেশ সুরক্ষা আইন, 1987 সালে প্রজেক্ট রাইনো, 1992 সালে প্রজেক্ট এলিফেন্ট, 2002 সালে জৈব বৈচিত্র্য আইন এবং 2006 সালে অরণ্য আইন অধিকার। বাকি এই বৈশিষ্ট্যগুলি কিন্তু তোমরা একটু নিজেরা পিডিএফ থেকে দেখে নেবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 21 নম্বর, বিখ্যাত এশিয়া সিংহ বা এশিয়াটিক লায়ন ভারতের একমাত্র কোন জাতীয় উদ্যানে পাওয়া যায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানে বলছে এশিয়াটিক যে লায়ন আছে বা এশীয় সিংহ, এটা কোথায় পাওয়া যায়, ভারতের কোন জাতীয় উদ্যানে পাওয়া যায়? রণথম্বর, গির, কানহা, বন্দিপুর। দেখো, এটার উত্তর হবে বিখ্যাত এশিয়াটিক লায়ন পাওয়া যাচ্ছে অপশন নাম্বার খ, গির জাতীয় উদ্যানে। গির জাতীয় উদ্যানটা, দেখো এক সেকেন্ড, গির জাতীয় উদ্যান কোথায়? গির জাতীয় উদ্যান হচ্ছে গুজরাটে। এটাই মনে রাখবে, গুজরাটে, ব্যাস, আর কিছু মনে রাখতে হবে না। বাকি এবার আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমরা জাতীয় উদ্যান দেখিনি। আমরা আগের ক্লাসগুলোতেও অনেক জাতীয় উদ্যান দেখেছি, আজকেও দেখে নিই। মানে আমরা 8খানা স্টেটের কিন্তু অলরেডি দেখে নিয়েছি। আজকে 9 নম্বর রাজস্থান। রাজস্থানে আছে কেওলাদেও, ঘানা, ভরতপুর। রণথম্বর সরিষ্কা, এখানে পরিযায়ী পাখি, কিন্তু এই যে ভরতপুরের জন্য পরিযায়ী পাখি খুব গুরুত্বপূর্ণ একটা। রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারটা বাদ দেবে এটা। 10 নম্বর হচ্ছে ইরাভিকুলাম, এটা কেরালাতে। ইরাভিকুলাম, কেরালার হচ্ছে ইরাভিকুলাম, সাইলেন্ট ভ্যালি এবং পেরিয়ার। উড়িষ্যায় কী করেছে? উড়িষ্যা হচ্ছে সিমলিপাল, ভিতরকনিকা। এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। সিমলিপাল এবং ভিতরকনিকা কিন্তু প্রচুর পরীক্ষায় দেয়। এই যে ভিতরকনিকায় কিন্তু যে নোনা জলের কুমিরটা কিন্তু পরীক্ষায় দিয়েছে, তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। সাইলেন্ট ভ্যালিতে রয়েছে হচ্ছে লায়ন টেল্ড ম্যাকাক বা সিংহপুচ্ছ বাঁদর। ইরাভিকুলামে হচ্ছে নীলগিরি তাহর বা পাহাড়ি ছাগল। পেরিয়ার রয়েছে এশীয় হাতি, বাঘ। এগুলো কিন্তু যে দেখে রাখবে। বাকি কোন রাজ্যে কোন কোন জাতীয় উদ্যান, এগুলো কিন্তু বেশি বেশি করে পরীক্ষায় দেয়। চলে আসি পরবর্তী কোশ্চেনে। একশৃঙ্গ গন্ডার মানে ওয়ান হর্ন রাইনোস এর জন্য বিখ্যাত কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটা পারবে না, এগুলো কিন্তু আমি আগের ক্লাস আলোচনা করেছি। এটা উত্তর হবে অপশন নাম্বার খ, আসাম। এগুলো কিন্তু দেখা মাত্রই তোমাদের উত্তর করে দিতে হবে, এই আসাম। নেক্সট নেক্সট হচ্ছে 23 নম্বর, ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত হওয়া ভারতের সর্বশেষ বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা? সর্বশেষ বায়োস্ফিয়ার রিজার্ভ আমরা দেখেছিলাম যে সর্বপ্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ছিল হচ্ছে নীলগিরি। সর্বশেষ হচ্ছে কি? সর্বশেষ হচ্ছে অপশন নাম্বার ক, পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। আমরা আগের ক্লাসে কিন্তু আহ, তিনটে বায়োস্ফিয়ার রিজার্ভ দেখেছিলাম। বাকি আমরা বৃহত্তম, ক্ষুদ্রতম, এগুলো কিন্তু দেখেছিলাম। বাকি আমরা তিনটে দেখেছিলাম, আজকে আমরা আরও কিছু দেখে নিই। 4 নম্বর হচ্ছে মান্নার উপসাগর, তামিলনাড়ুতে। এটা হচ্ছে 1989 সালে গঠিত হয়। সুন্দরবন, পশ্চিমবঙ্গতে, 1989 সালে মানে বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পায় আর কি। 6 নম্বর হচ্ছে মানস, আসামে, 1989। 7 নম্বর শিমলিপাল, এটা উড়িষ্যাতে, 1994। 8 নম্বর দিহাং দিবাং, অরুণাচল প্রদেশে, 1998। 9 নম্বর পাঁচমারি, মধ্যপ্রদেশে, এটা হচ্ছে 1999। 10 নম্বর কচ্ছেরান, এটা কিন্তু সবচেয়ে বৃহত্তম বা এই যে বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ, 2008 সালে, এটা গুজরাটে। 11 নম্বর হচ্ছে অচনাকমোড় অমরকন্টক, এটা মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের মধ্যে, এটা হচ্ছে 2005 সালে। তো বাকি তোমরা এখান থেকে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেবে। আর এগুলো কিন্তু তোমাদের জাস্ট পড়তে হবে। দেখো, ভারতের টোটাল 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। এগুলো কোন রাজ্যে অবস্থিত, জাস্ট এগুলো পড়তে হবে। সালগুলো কিন্তু অতটা মাথায় রাখতে হবে না, একমাত্র প্রথম যেটা হয়েছিল সেটা মাথায় রাখবে এবং শেষ যেটা হয়েছিল সেটা মাথায় রাখবে। বাকি বৃহত্তম, ক্ষুদ্রতম, প্রথম কোনটা হয়েছে, এগুলো কিন্তু একটু দেখতে হবে, কারণ এগুলো কিন্তু স্ট্যাটিক টাইপের প্রশ্ন দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 24 নম্বর, হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? দেখো, এখানে কিন্তু বলেছে হেক্টর প্রতি উৎপাদন বলছে, হেক্টর প্রতি যদি বলে তাহলে কিন্তু অবশ্যই উত্তর হবে অপশন নম্বর গ, পাঞ্জাব। ঠিক আছে, কিন্তু মোট উৎপাদনের বিচারে কিন্তু পশ্চিমবঙ্গ। নেক্সট 25 নম্বর, মোট গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? গম উৎপাদনে প্রথম কোন রাজ্য ভারতের? গম উৎপাদনে ভারতের প্রথম রয়েছে অপশন নাম্বার গ, উত্তরপ্রদেশ। ওকে, তারপর দেখো ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বা পুসা ইনস্টিটিউট নামেও পরিচিত, এটি কোথায় অবস্থিত? পুসা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? পাটনা, ভোপাল, নদিল্লি, রাঁচি। কি হবে উত্তর? এর উত্তর অপশন নাম্বার গ, নতুন দিল্লি।
এবার আমরা কিছু ইনস্টিটিউটের যে সদর দপ্তর সেটা দেখে নিই। CAJRI মানে সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে যোধপুরে রয়েছে রাজস্থানে। এসবিআই কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা হচ্ছে সুগার কেন ব্রিডিং ইনস্টিটিউট, এটা হচ্ছে কোয়েম্বাটুরে রয়েছে তামিলনাড়ুতে। IISR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার কেন রিসার্চ, দুটো কিন্তু আলাদা, লখনৌতে রয়েছে, এটা উত্তরপ্রদেশে। IIPR মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পালসেস রিসার্চ মানে হচ্ছে ডাল, সেটা হচ্ছে কানপুর উত্তরপ্রদেশে। তো এগুলো কিন্তু একটু দেখে রাখবে। ওকে, চলে আসছি পরবর্তী প্রশ্নতে। নেক্সট দেখো 27 নম্বর, পশ্চিমবঙ্গের বিখ্যাত কয়লা খনি অঞ্চল রানীগঞ্জ কোন কয়লা ক্ষেত্রের অন্তর্গত? দামোদর উপত্যকা কয়লা ক্ষেত্র, সোন নদী, গোদাবরী, মহানদী, কী হবে? দেখো রানীগঞ্জ হচ্ছে দামোদর উপত্যকা কয়লা ক্ষেত্রের অন্তর্গত। দেখো 1774 সালে রানীগঞ্জে ভারতের প্রথম কয়লা উত্তোলন শুরু হয়েছিল। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম এবং পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি অঞ্চল। ভারতের বৃহত্তম কোনটা সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু এটা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যটি খনিজ সম্পদের ভাণ্ডার হিসেবে পরিচিত? ছোটনাগপুর মালভূমির সিংহভাগ অংশ জুড়ে রয়েছে এবং মোট কয়লা সঞ্চয় ভারতের প্রথম স্থানে রয়েছে। কী হবে উত্তর এটার? এটার উত্তর হবে অপশন নাম্বার গ, ঝাড়খণ্ড। ঠিক আছে, দেখো কয়লা সঞ্চয় বা মজুদের দিক থেকে ঝাড়খণ্ড ভারতের প্রথম, তবে সাম্প্রতিক উৎপাদনের ও উত্তরণের দিক থেকে ওড়িশা এবং ছত্তিশগড় কিন্তু প্রথম সারিতে রয়েছে। চলে আসছে পরবর্তী কোয়েশ্চেন। দেখো 1897 সালে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় স্থাপন করা হয়েছিল? ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় 1897 সালে, এটা কোনটা? এটা হচ্ছে অপশন নাম্বার খ, সিদ্রাপং। ঠিক আছে, প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটা? দার্জিলিংয়ের সিদ্রাপং, যেটা 1897 সালে গঠিত হয়। সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পটি হলো তেহরিবাদ, উত্তরাখণ্ড। এটি ভাগীরথী অলঙ্কাবঞ্চী ভাগীরথী ও ভিলাঙ্গনা নদীর সঙ্গমস্থলে অবস্থিত। অন্যান্য ভাকরানাঙ্গাল শতদ্রু নদীতে অবস্থিত, হীরাকুদ মহানদীতে এবং সদ্য সরোবর কিন্তু নর্মদা নদীতে। তো এগুলো কিন্তু এই জলবিদ্যুৎ কেন্দ্রগুলো কিন্তু একটু দেখে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে 30 নম্বর, ভারতের প্রথম আধুনিক এবং সফল লৌহ ইস্পাত কারখানা টিসকো বর্তমানে যে টাটা স্টিল 1907 সালে কোথায় স্থাপিত হয়েছিল? কুলটি, বার্নপুর, জামশেদপুর, ভদ্রাবতী, কী হবে উত্তর? এটার উত্তর হবে অপশন নাম্বার গ, জামশেদপুর। ঠিক আছে, দেখো জামশেদজি টাটার উদ্যোগে ঝাড়খণ্ডের সুবর্ণরেখা ও খড়কাই নদীর মিলনস্থল, এটা কিন্তু মনে রাখবে। সাকচি নামক গ্রামে এই কারখানাটি গড়ে ওঠে, যা বর্তমানে জামশেদপুর নামে পরিচিত। এবার দেখো বিভিন্ন কারখানা আছে লৌহ ইস্পাতের, সেগুলো কিন্তু বিভিন্ন দেশের মানে সহযোগিতায় তো গড়ে ওঠে, সেগুলো দেখতে হবে আমাদের। যেমন ভিলাই রাশিয়ার সহযোগে গড়ে ওঠে, দিল্লি এবং দিল্লিতে কিন্তু এটা অবস্থিত। ঠিক আছে, দিল্লি না, দাল্লি রাজহারা রাশিয়া, এটা ভিলাই হচ্ছে আমাদের, এটা ছত্তিশগড় রয়েছে, এটা ছত্তিশগড়। ওকে, এটা মধ্যে রাখবে, এটা হচ্ছে ছত্তিশ ছত্তিশগড়। লেখাটা ঠিকঠাক হইলো না, তোমরা একটু দেখে এটা তো একটু নোট করে নেবে তোমরা এই জায়গাটা। আমি ভালো করে লিখে দিই, নাহলে সমস্যা, অনেকে বলবে যে এই হয়নি ওই হয়নি। বিলাই হচ্ছে তোমাদের ছত্তিশগড়, ছত্তিশগড়। দুর্গাপুর কোথায়? দুর্গাপুর ব্রিটেনের সহযোগিতায় দুর্গাপুর, যে আমরা সকলে এই জায়গাটা মনে হয় একটু ভুল আছে না, এই জায়গাটা কিন্তু তোমাদের ভুল আছে এই জায়গাটা। দুর্গাপুর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে হবে, রৌরকেল্লা হচ্ছে উড়িষ্যাতে। রৌরকেল্লা কোথায়? রৌরকেল্লা হচ্ছে উড়িষ্যা, রৌরকেল্লা উড়িষ্যা, এটা জার্মানির সহযোগিতায় রৌরকেল্লা উড়িষ্যা। বাকি এইটা ভুল আছে, এই জায়গাটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এটা ওয়েস্ট বেঙ্গল, এটা ছত্তিশগড়, এটা হচ্ছে উড়িষ্যা, ঠিকই আছে এই জায়গাটা। আর বোকারো হচ্ছে রাশিয়ার উদ্যোগে গড়ে ওঠে। ঠিক আছে, তো, ওহো, এগুলো হচ্ছে এই জায়গাটা তোমাদের এটা দেওয়া উচিত ছিল যে কোন রাজ্য রয়েছে এটা, তোমরা একটু নোট করে নাও। এই মূলত তোমাদের এই তিনটে দেওয়া হবে। এটা হচ্ছে তোমাদের, যেটা বললাম ছত্তিশগড়, এটা হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে রৌরকেল্লা হচ্ছে উড়িষ্যা, বোকারো তোমাদের ঝাড়খণ্ড লিখে রাখবে। তো বাকিগুলো এগুলো কিন্তু দেখে রাখবে। তো আমি কিন্তু তোমাদের এই যে পিডিএফটা, অ্যানোটেশন পিডিএফটা, এটা কিন্তু তোমাদের শেয়ার করে দেবো। ওকে, তো এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ আলোচনা। তো আলোচনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এভাবে কিন্তু আমরা ধাপে ধাপে সম্পূর্ণ ভূগোলটা শেষ করব। আর তোমরা কিন্তু অবশ্যই ধরো দ্বিতীয় ক্লাসটা করতে আসছো, তার আগে কিন্তু অবশ্যই প্রথম ক্লাসটা একটু ভালো করে রিভিশন দিয়ে নেবে, কারণ অনেক কিন্তু প্রশ্ন আমি সেখান থেকে জিজ্ঞেস করি। তো সবাই কিন্তু তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। আর যেটা বলা ছিল তোমাদের, আমরা ডিজিটাল নোটসগুলো কিন্তু নিতে পারো, এখানে তোমরা টোটাল 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে। একদম এক্সাম ওরিয়েন্টেড, পরীক্ষা মানে যেন পরীক্ষায় আর কি দেওয়া হয়, কোনো রকম কিন্তু এক্সট্রা জিনিস দেওয়া নেই, যাতে তোমাদের এদিক ওদিক যেতে না হয়।
মানে এক জায়গায় সমস্ত কিছু পেয়ে যাও। আর প্রাইস কিন্তু একদমই অ্যাফোর্ডেবল, তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর আজকের ক্লাসের যে পিডিএফটা সেটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে জয়েন করে পিডিএফটা নিয়ে তোমরা কিন্তু রিভিশন দাও। আর অবশ্যই কিন্তু পাশাপাশি মক টেস্ট দিতে থাকো, এবং আমি এই ভূগোলটা শেষ হলে কিন্তু আমাদের যে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে মধ্য ভারতের ইতিহাস, সেটা শুরু করব। তারপরে স্ট্যাটিক জিকে প্রত্যেকটা কিন্তু আমরা এভাবেই শেষ করে দেবো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।